শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ মঙ্গলবার 12 আশ্বিন 1429 বঙ্গাব্দ 27 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ। আজ বিশ্ব পর্যটন দিবস। এবারের পর্যটনের প্রতিপাদ্য বিষয় পর্যটনের নতুন ভাবনা। এই শীর্ষক সেমিনার হয়েছে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। চলে যাব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। এখন আপনাদেরকে জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। অক্টোবর থেকে কল ড্রপ আউটে টক টাইম ফেরত। করতোয়াপাড়ের লাশের সংখ্যা বেড়ে 64, এখনো নিখোঁজ 10। এবং সিলেটে আদালতের বারান্দায় আইনজীবীর উপর চড়াও হয়েছে এক আসামি। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা কিছু নির্বাচিত সংবাদের শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। মোবাইল ফোনে কথা বলার সময় কারণ ছাড়াই লাইন কেটে গেলে টক টাইম ফেরত পাবেন গ্রাহকরা। এই নিয়ম চালু হতে যাচ্ছে আগামী 1 অক্টোবর থেকে। মোবাইল ফোনে কল ড্রপ আউট এবং এই সংক্রান্ত তথ্য গ্রাহককে টক টাইম ফেরতের মাধ্যমে ক্ষতিপূরণ দিয়ে অপারেটরদের জন্য নতুন নির্দেশিকা চালু করেছে বিআরটিসি। সেই অনুযায়ী গ্রাহকরা এই সুবিধা পাবেন। আজ সোমবার 26 অক্টোবর বিটিআরসির সম্মেলন কক্ষে কমিশনার চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার। এবং নির্দেশিকায় আরো বলা হয়েছে একজন গ্রাহক সকল মোবাইল অপারেটরের জন্য ইউএসডি কোডের মাধ্যমে পূর্বদিন বা সপ্তাহে অথবা মাসিক অনলাইন কল ড্রপের পরিমাণ জানতে পারবে, যা 1 অক্টোবর থেকে কার্যকর হবে। এবং মোবাইল অপারেটররা আর্থিক এবং মানসিক ক্ষতি বিবেচনা করে ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিন প্রথম এবং দ্বিতীয় কল ড্রপের ক্ষেত্রে প্রতিটি কল ড্রপের জন্য 3 পালস অর্থাৎ 30 সেকেন্ড টক টাইম এবং পরবর্তী তৃতীয় থেকে সপ্তম কল ড্রপের জন্য প্রতি কল ড্রপে 4 পালস অর্থাৎ 40 সেকেন্ড গ্রাহকদের ফেরত দেবে। এবং কল ড্রপের ফেরতের ফলে টক টাইমে পরের দিন প্রথম কল থেকেই ব্যবহারযোগ্য হবে। অর্থাৎ যার অর্থ দ্বারায় ফেরতকৃত টক টাইম সম্পূর্ণরূপে ব্যবহার হওয়ার পূর্বে গ্রাহকের অ্যাকাউন্ট হতে কোনো রকম টাকা কেটে নেওয়া হবে না। কল ড্রপের ফলে ফেরত পাওয়া টক টাইম সম্পর্কে গ্রাহককে পরবর্তী 24 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং একজন অপারেটর চাইলে কল ড্রপ হওয়ার দিন থেকেই কলার মিনিট ফেরত দিতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার তৃতীয় দিনেও আরো 13 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 64 জনে। আজ মঙ্গলবার সকালে দিনাজপুর এবং পঞ্চগড়ের বিভিন্ন নদী থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। এদিকে জেলা প্রশাসনের জরুরি তথ্য কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী 61 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 3 জনের এখনো নাম পরিচয় শনাক্ত করা যায়নি। ডুবে যাওয়া নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন সেটি এখনো সঠিকভাবে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে নিখোঁজের পরিমাণ 10। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়। আজ সকাল থেকে 13 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করা লাশের নাম পরিচয় 3 জনের নাম পরিচয় পাওয়া যায়নি তাদের নাম শনাক্তের ক্ষেত্রে কাজ করে চলেছে জেলা প্রশাসন এবং নিখোঁজদেরকে উদ্ধারের জন্য তারা তৎপর রয়েছে। এর আগে গত রোববার 25 সেপ্টেম্বর দুপুর 2:30টার দিকে উপজেলার মারোয়া বামুনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় নৌকাডুবি দুর্ঘটনাটি ঘটে এবং নৌকায় বদেশ্বরে যাচ্ছিলেন সনাতন ধর্মাবলম্বীদের প্রায় শতাধিক মানুষ এবং নৌকাটি ছাড়ার শুরুতেই দুলতে থাকে। এক পর্যায়ে দুলতে মাঝ নদীতে গিয়ে ডুবে যায়। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেটের আদালতের বারান্দায় বাদী পক্ষের আইনজীবীর উপর চড়াও হয়ে হামলার চেষ্টা করেছেন এক আসামি। আজ মঙ্গলবার সিলেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের সামনে এই ঘটনাটি ঘটে। উপস্থিত আইনজীবীরা ওই আসামিকে ধরে কোর্টে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে কোতোয়ালি থানা পুলিশ এসে আসামিকে থানায় নিয়ে যায়। মামলার চেষ্টাকারী আসামি কামাল হোসেন সিলেট এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার একটি বাসার বসবাস করেন এবং সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শামসুজ্জামানের উপর দুপুর 12টার দিকে হামলার চেষ্টা করেন তিনি। অ্যাডভোকেট শামসুজ্জামান সিলেট ভিউকে জানান, সৎ ভাই বোনদের মারধরের অভিযোগে অভিযুক্ত কামাল হোসেন এবং তার বোন স্ত্রীর উপরে গত 24 সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন এবং বাদামবাগিচা এলাকার মৃত রাজা মিয়ার আরেক পক্ষের সন্তান মোহাম্মদ বিলাল হোসেন
এবং আজ এই মামলার শুনানি ছিল। আসামি পক্ষের আইনজীবী গ্রেফতারকৃত কালাম হোসেনের জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেন। এদিকে মামলার বাদী পক্ষের আইনজীবী হিসেবে আছেন অ্যাডভোকেট জামান। আসামি কালাম হোসেন জামিন না পাওয়ায় তার ভাই এবং অ্যাডভোকেট জামানের উপর ক্ষুব্ধ হয় এবং মঙ্গলবার দুপুরে শুনানি শেষে সিলেট মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তৃতীয় আদালতে বেরিয়ে অ্যাডভোকেট জামানের উপর চড়াও হয় কামাল। এ সময় তিনি অ্যাডভোকেট জামানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার হুমকি দেন এবং জামালকে মারতে তেড়ে আসেন। এ সময় অন্যান্য আইনজীবীরা কামালকে ধরে কোর্টে পুলিশের হাতে তুলে দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে কামালকে থানায় নিয়ে আসে। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আদালত একটি পিটিশন দায়ের করেছেন এবং কোতোয়ালি থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট শামসুজ্জামান জামান। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন, অ্যাডভোকেট শামসুজ্জামান এখনো কোনো অভিযোগ বা মামলা দায়ের করেননি এবং মামলা দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করবেন। তাছাড়া ওই আসামির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা রয়েছে, প্রয়োজনে তাকে সেই থানায় হস্তান্তর করা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিউয়ের সঙ্গেই থাকুন।